তিস্তা পারে ন্যায্যতার ডাক, আজ পদযাত্রা। সমাবেশে ভার্চুয়ালি যোগ দেবেন তারেক রহমান। রাঙামাটির বাঘাইছড়িতে পুড়ে গেছে 5টি ঘর, সাজেকে আলাদা আগুনে ক্ষতির মুখে পাহাড়। সিন্ডিকেটে চড়া বরগুনার মাছের বাজার, 3 গুণ বেশি লাভে বরফ বিক্রি করছেন মিল মালিকরা। সূর্যমুখীর ভালো ফলনে হলুদ হয়ে আছে ফরিদপুরের গঙ্গাবর্দী এলাকা, দেখতেই মানুষের ভিড়। মানিকগঞ্জে প্রথমবারের মতো অমর একুশে বইমেলার আয়োজন, শেষ হচ্ছে বিভাগীয় নাট্যোৎসব। স্বাগত দেশযুগে, সঙ্গে আছি মার্জিয়া তিশা। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। ভারত ও বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত নদীগুলোর পানির ন্যায্য হিস্যার দাবিতে মুখরিত তিস্তা পাড়ের বিস্তীর্ণ এলাকা। আজ পদযাত্রায় অংশ নেবেন বিএনপির নেতাকর্মীরা। সোমবার সকাল থেকে উত্তরে 11টি পয়েন্টে শুরু হয় 48 ঘন্টার অবস্থান কর্মসূচি। আজ ভার্চুয়ালি যোগ দেবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়া পদযাত্রা, আলোচনা সভা, তিস্তার পাড়েতে নেমে নানা কর্মসূচি পালন করা হবে। এই প্রতিবাদে সম্পৃক্ত মানুষের অভিযোগ, ভারত একতরফাভাবে পানি প্রত্যাহার করে লাখ লাখ মানুষকে দুর্দশার মুখে ঠেলে দিচ্ছে। তারা বলছেন, ভারতের আগ্রাসন রুখতে এখনই আমাদের সোচ্চার হতে হবে, নইলে ভবিষ্যৎ আরও অনিশ্চিত হয়ে পড়বে। 2 দিন ব্যাপী এই কর্মসূচিতে বিএনপির কেন্দ্রীয় নেতাসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের কর্মীরাও যুক্ত হয়েছেন। এ বিষয়ে বিস্তারিত জানাতে লালমনিরহাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সামিউল ইসলাম পাটোয়ারি। সামিউল, পদযাত্রা কখন শুরু হবে? কেন্দ্রীয় নেতাদের কারা আজ উপস্থিত থাকবেন? এছাড়াও জানাবেন যে তিস্তার এই আয়োজন নিয়ে কি বলছেন সেখানে অবস্থান নেওয়া ব্যক্তিরা। জি, জাগো ভাইয়ে তিস্তা বাঁচাও যে আন্দোলন রয়েছে, এই আন্দোলনে আজকে দ্বিতীয় দিনে পদযাত্রা হবে সকাল 10টায়। তিস্তা ব্রিজ থেকে কাউনিয়া পর্যন্ত এই দীর্ঘ পথ তারা পদযাত্রা করবে। আর আজকের সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি ভার্চুয়ালে যোগদান করে তিনি এই 2 দিনের কর্মসূচিকে আজকে সমাপ্তি ঘোষণা করবেন সন্ধ্যা 7টায়। আর এছাড়াও কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু সহকারে বিএনপির যে অন্য যে নেতৃবৃন্দরা রয়েছে তারা উপস্থিত থাকবেন। তবে স্থানীয় যে সমস্ত লোকজন, তিস্তা পাড়ের লোকজন যে রাত্রি যাপন করেছে, তাদের একটাই দাবি যে তিস্তা মেগা প্রকল্প যেন দ্রুত বাস্তবায়িত করা হয়। আর তিস্তা মেগা প্রকল্প দ্রুত বাস্তবায়িত হলে তিস্তা পাড়ের লোকজন তারা প্রত্যাশা নিয়ে রয়েছে যে তাদের যে দীর্ঘ প্রতীক্ষিত যে তাদের যে দাবিটুকু তারা পূরণ হবে। এবং যারা এখানে রাত্রি যাপন করেছিলেন বিভিন্ন তাঁবুতে আমরা গিয়ে লক্ষ্য করেছি যে তাদের শত কষ্টের মাঝেও তাদের যে একটি দাবি যে তারা দ্রুত যেন তিস্তা মেগা প্রকল্প বাস্তবায়িত করতে পারে। যে এখন যেহেতু সকাল, যারা এখানে রাত্রি যাপন করেছিল তারা এখানে সকাল থেকে তাদের জন্য এখানে নাস্তার যে আয়োজন করা হয়েছিল, তারা এখানে এখন নাস্তা খাচ্ছে। তবে যে তাদের এই শত কষ্টর মাঝেও তারা যে এখানে যে পোয়ালের উপরে রাত্রি যাপন করেছে, এই তিস্তা পাড়ের যে চর অঞ্চলে যে লোকজন তারা বিভিন্ন বয়সী রয়েছে, তারা বৃদ্ধ রয়েছে, যুবক রয়েছে। তবে যুবকের তারুণ্য সংখ্যা সবচেয়ে বেশি। আর এদের যে একটি দাবি, তারা রাত্রে এই শীতের মাঝেও যে তারা কষ্ট করেছে, তাদের এই তিস্তা চরবাসীর একটি দাবি যে তারা মেগা
প্রকল্প যেন দ্রুত যেন বাস্তবায়ন করা হয়। এর কারণ এই মেগা প্রকল্প বাস্তবায়িত হলে তিস্তাবাসীর যে প্রত্যাশা, তাদের পূর্বের অবস্থায় তারা ফিরে যাবে, এটি তাদের প্রত্যাশা রয়েছে। এবং এছাড়াও যে বিভিন্ন সংস্থার যে লোকজন, তারাও এখানে তাদের সঙ্গে একত্রতা ঘোষণা করেছে যে তিস্তা মেগা প্রকল্প বাস্তবায়িত জন্য, এবং যে তিস্তা মেগা প্রকল্প বাস্তবায়নের যে স্থানীয় যে আজকের যে এই জাগোবাহে তিস্তা বাঁচাই যে এই যে বিশাল যে 2 দিনের কর্মযজ্ঞের যে প্রধান পৃষ্ঠপোষক, তিনি আমাদের জানিয়েছেন যে আজকে দ্বিতীয় দিনের কর্মসূচি রাত্রের দিকে শেষ হবে। এই ছিল লালমনিরহাটের জাগোবাহের তিস্তা বাঁচাও 2 দিনের এই যে আজকে সমাবেশের স্থল থেকে। সামিউল, আপনি সঙ্গেই থাকুন। আপনার সাথে অবশ্যই আমরা পরবর্তী আপডেটের জন্য আবারও আসবো। বন্ধুত্ব চাইলে ভারতকে দাদাগিরি বন্ধ করে আগে তিস্তার পানির ন্যায্য হিস্সা দিতে হবে। তিস্তা বাঁচাতে আন্দোলন শুরু হয়েছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে লালমনিরহাটে তিস্তা বাঁচাতে 48 ঘন্টার কর্মসূচির উদ্বোধন করে তিনি এই কথা বলেন। দেশের স্থিতিশীলতা ফেরাতে আবারও নির্বাচনের তাগিদ দেন বিএনপি মহাসচিব। আলম হোসেনের ছবিতে তিস্তা পার থেকে আরো জানাচ্ছেন শফিকুল হক। বাবা, এখন মনে করে যে নদী এখন শুকিয়ে গেছে, আর যখন বন্যা হয় তখন একে ভরি যায়। আমরা কত এখানে বাবা কষ্ট করে থাকবো, এক করে 2 বার 3 বার বাড়ি ছাড়াইলাম, আবার অন্য তো আর আবাদি জমি নাই। তিস্তাপাড়ের বাসিন্দা আজম আলী। বন্যা বা ভাঙনে বাড়িঘর হারানো তার কাছে নতুন কিছু নয়। শুধু আজমই নয়, তিস্তার ওপর নির্ভরশীল লাখো মানুষের গল্পটা এমনই। কি কমো ভাই, দুঃখের কথা, আমার 1 কোটি 3 বার বাড়ি ভাঙিয়ে নিয়ে গেছে। আমার এখানে 2 একর জমি ছিল, এই তিস্তা নদী আমার সব ভাঙিয়ে নিয়ে গেছে। বর্ষায় এখানে পানির দেখা মিললেও শুষ্ক মৌসুমে তিস্তার অবস্থা এমনই থাকে। এর সাথে নদী ভাঙন যেন আরেকটি আতঙ্কের নামেই তিস্তাপাড়ের বাসিন্দাদের। তবে মহাপরিকল্পনা বাস্তবায়ন আর পানির ন্যায্য হিস্সা এবার আদায় করা হবে। তাই তো ভারতীয় আগ্রাসনের প্রতিবাদ আর তাদের কড়া বার্তা দিতেই তিস্তাপাড়ে জড়ো হয়েছেন এই লাখো মানুষ। জাগোবাহে তিস্তা বাঁচাও স্লোগান নিয়ে তিস্তা রক্ষা আন্দোলনের ব্যানারে এই কর্মসূচির সূচনা লালমনিরহাটের তিস্তা রেল সেতু সংলগ্ন এলাকায়। জনতা সমাবেশ থেকে কড়া বার্তা দেন বিএনপি ও দলটির মিত্ররা। অনতিবিলম্বে আপনারা উজানে পানি দিয়ে যেভাবে বাংলাদেশকে, এই অঞ্চলকে যেভাবে আপনারা মরুভূমি বানিয়ে ফেলছেন, এই তৎপরতা অনতিবিলম্বে বন্ধ করতে হবে। সমৃদ্ধশালী এলাকা ছিল, সেটাই আমরা ফিরে নিয়ে আসতে চাই। এই 48 ঘন্টার এই কর্মসূচিতে বিভিন্ন ধরনের বিষয় রয়েছে, যেগুলোতে আপনারা সবাই অংশগ্রহণ করবে। কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে বিএনপি মহাসচিব জানান, এবার বাঁচা মরার আন্দোলন, যে কোনো মূল্যে তিস্তার পানির ন্যায্য হিস্সা আদায়ের ঘোষণাও দেন তিনি। এই তিস্তা পানির ন্যায্য হিস্সার জন্য আমরা কথা বলছি। পাকিস্তান আমলে পাকিস্তানিরা বলেছে, বাংলাদেশ হওয়ার পরে আমরা বলেছি। আওয়ামী লীগের সরকার আসলো, প্রথম দিকে সবাই ভাবলো যে ভারতের বন্ধু আওয়ামী লীগ, সুতরাং তিস্তার পানি বোধহয় এবার পাই যাবে। ঠিক না? লবডঙ্ক 15 বছরে বাংলাদেশ থেকে বেঁচে দিছে, তিস্তার 1 ফোঁটা পানি আনতে পারে নাই। আজকের এই সংগ্রাম আমাদের বাঁচা মরার সংগ্রাম, এই এলাকার মানুষের। এই সংগ্রামকে আমরা কখনো বন্ধ হতে দেব না। আজকে আমরা এই সরকারকে পরিষ্কার করে বলতে চাই, অন্তর্বর্তীকালীন সরকার, কথায় তো বলেন যে আপনারা নিরপেক্ষ, তো নিরপেক্ষ কিন্তু এই জায়গায় থাকলে চলবে না। এই জায়গায় আপনাকে মুখ খুলতে হবে, ভারতকে বলতে হবে যে আমার পানির ন্যায্য হিস্সা আমি চাই। পানি না দিলেও দেশের শত্রুকে ভারতে আশ্রয় দেওয়ার সমালোচনাও করেন ফখরুল। সে পালিয়েছে, এখন কোথায়? ওই ভারতে, তাই না? একদিকে পানি দেয় না, অন্যদিকে আবার আমাদের যে শত্রু তাকে দিল্লিতে খুব রাজার হালে বসায় রাখছে, আর ওইখান থেকে আবার সে বিভিন্ন রকম হুকুম জারি করে আওয়ামী লীগারদেরকে। ঠিক না? আওয়ামী লীগ আছে নাকি? আরো পালাইছেন, আমার সাথে সাথে সব পালাইছে।
এই আন্দোলনে যুক্ত হন তিস্তা তীরবর্তী 5টি জেলার মানুষ। আলাদা স্থানে অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে তিস্তার পানির দাবিতে হুঁশিয়ারি দেন বক্তারা। রংপুর, গাইবান্ধা ও কুড়িগ্রামেও নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হচ্ছে 48 ঘন্টার কর্মসূচি। এসব কর্মসূচিতে যোগ দিয়েছেন তিস্তাপাড়ের লাখো মানুষ। শফিকুল হক, 71, লালমনিরহাট। তিস্তার পানির ন্যায্য হিস্যা ও মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে উত্তরের 11টি স্থানে প্রতিবাদ চলছে। এতে অংশ নিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নেতারা। তারা বলছেন, ভারত সরকার তিস্তার পানি নিয়ে বাংলাদেশের সঙ্গে টালবাহানা করছে, যা বাংলাদেশের মানুষ মানবে না। একই সাথে নির্বাচিত সরকার ছাড়া তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সম্ভব নয় বলেও দাবি করেন নেতারা। সহকর্মীদের তথ্য ছবিতে প্রতিবেদন। তিস্তা নদী রক্ষা আন্দোলনের 48 ঘন্টা অবস্থান কর্মসূচিতে রংপুরের গঙ্গাচড়া বাজার মঞ্চে দুপুরের আগে উপস্থিত হন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু এবং গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি। এ সময় জাগো বাহে তিস্তা বাঁচাই স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। বক্তব্যে জোনায়েদ সাকি বলেন, আন্তর্জাতিক আইন অনুযায়ী অববাহিকার উপর যতগুলো দেশ রয়েছে সবাই সেই নদীর পানি সমানভাবে পাওয়ার কথা, কিন্তু ভারত সরকার সেই আইন লঙ্ঘন করে পানি একতরফা ব্যবহার করছে। ভারত উজানে আছে বলে তিস্তার উপরে তাদের অধিকার বেশি, এটা মোটেই সত্য না, আন্তর্জাতিক আইন অনুযায়ী সঠিক নয়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু জানান, তিস্তার পানির ন্যায্য হিস্সা না পেয়ে হাজার হাজার কৃষক ও সাধারণ মানুষ ক্ষতির মুখে পড়ছেন। তাদের দাবি আদায় করতেই উত্তরের মানুষ টানা 48 ঘন্টা অবস্থান কর্মসূচি পালন করছেন। একদিকে রাস্তায় ছিল মৌলানা ভাসানী, আর একদিকে সরকারে ছিল শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান। ভারতকে বাধ্য করেছিল 45 কিউসেক, 1000 কিউসেক পানি দেওয়ার জন্য। গাইবান্ধার হরিপুর সেতুর পাশে তিস্তাপাড়ের গণজামায়াতে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু দাবি করেন, নির্বাচিত সরকার ছাড়া তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সম্ভব নয়। বিএনপি আজকে বাংলাদেশের একটি বটবৃক্ষ। এখানে বাতাস আসতে লাগে, কিছু লাগবে আমাদেরকে। অতএব এই বটবৃক্ষ কি হাওয়াতে বাতাসে কি ভেঙে যায়? অতএব বিএনপি টিকে থাকবে, বিএনপি আগামী দিনে রাষ্ট্রীয় ক্ষমতা যাবে। কুড়িগ্রামের রাজারহাট উপজেলার বুড়িরহাটে তিস্তা নদীর পাড়ে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা মণ্ডলীর সদস্য মোয়াজ্জেম হোসেন আলাল জানান, দেশের স্বার্থ রক্ষায় সর্বদাই কাজ করে যাবে বিএনপি। অসংখ্য ড্যাম সেখানে তৈরি করা হয়েছে, পশ্চিমবঙ্গ সরকার এটা আমাদের সহায় করছে, আর দিল্লির কেন্দ্রীয় সরকারের কথা কি বলবো। মনে হচ্ছে যেন আমরা এখানে যে একটা অবধারিত নীতি প্রতিবেশী পরিবর্তন করতে পারবো না, এই কারণে যা খুশি তাই তারা চাপিয়ে দেবেন। 48 ঘন্টার অবস্থান কর্মসূচিতে লালমনিরহাট, রংপুর, নীলফামারী, গাইবান্ধা ও কুড়িগ্রাম জেলার 11টি পয়েন্টে করা হয়েছে মঞ্চ ও থাকার ব্যবস্থা। আন্দোলনে বিএনপির কেন্দ্রীয় নেতাসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের কর্মীরাও যুক্ত রয়েছেন। আব্দুল আল মামুন, 71। টানা 48 ঘন্টার এই কর্মসূচিতে 11টি পয়েন্টে সারা রাত তাঁবু টানিয়ে অবস্থান করেছেন আন্দোলনকারী সহ হাজারো মানুষ। সোমবার রাতে তিস্তা নদী রক্ষা আন্দোলনের নেতাকর্মীদের উজ্জীবিত করতে জারি সারি ভাওয়াইয়া গানেরও আয়োজন করা হয়। এছাড়া নদী নিয়ে লেখা গান সেখানে তুলে ধরা হয়। এতে অংশ নেন শিক্ষার্থী সহ সব পেশার মানুষ। তারা বলছেন, পানির ন্যায্য হিস্যা সহ তিস্তায় বাঁধ ও খননের দাবি তারা বিশ্ববাসীর কাছে তুলে ধরতে চান। দর্শক, তিস্তা মেগা প্রকল্প আন্দোলনের আরো খবর জানাতে রংপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহ বাজিদ আহমেদ। বাজিদ, রংপুরে পদযাত্রা কখন নাগাদ শুরু হতে পারে? আজ এই পদযাত্রা নিয়ে কি কি কর্মসূচি রয়েছে সেখানে জানাবেন।
এই কর্মসূচি কিন্তু 48 ঘন্টার টানা কর্মসূচি এবং সেই কর্মসূচির অংশ হিসেবেই কিন্তু সারা রাতভর সাধারণ মানুষ তাঁবুতে কিন্তু তারা আছে এবং এই কর্মসূচি পদযাত্রা এবং বিক্ষোভ মিছিল সহ আজকে বেশ কয়েকটি কর্মসূচি রয়েছে, সেটি 10টা নাগাদ শুরু হবে এবং বেলা 12টার দিকে কিন্তু তারা তিস্তা নদীতে তাদের শরীর ভিজাবে এরকম কর্মসূচি দিয়েছে। আসলে একটি কর্মসূচি যে এত বড় সাধারণ মানুষের অংশগ্রহণে হয় সেটি কিন্তু আসলে তিস্তা পাড়ের মানুষ দেখছে, কারণ গত 1 দশক ধরেই তিস্তা নদী নিয়ে অসংখ্যবার আন্দোলন হয়েছে, নানা শ্রেণী পেশার মানুষ কিন্তু এর সাথে যুক্ত হয়েছে। এইবারই প্রথম কিন্তু এখানে জনসম্পৃক্ততা যেটি বলা হয় সেটি কিন্তু রয়েছে, কারণ নানা শ্রেণী পেশার মানুষ, নানা বয়সী মানুষ তারা কিন্তু এই কর্মসূচিতে যোগ দিয়েছেন এবং বিভাগের 8 জেলার মধ্যে 5টি জেলায় এই কর্মসূচি পালিত হচ্ছে 11টি পয়েন্টে এবং সেখানে কিন্তু যেহেতু টানা কর্মসূচি অনেকে আসছেন, আবার অনেকে দেখে চলে যাচ্ছেন, আবার অনেকে থাকছেন, অনেক মানুষের গ্যাদারিং কিন্তু এখানে হচ্ছে এবং পাশাপাশি মানুষের খাওয়া দাওয়া এবং তাদের গোসল এবং বাথরুমের ব্যবস্থাও করা হয়েছে এবং সেখানে মানুষ যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এই কর্মসূচিতে সেটি কিন্তু দেখা যাচ্ছে তৃষা। পাশাপাশি তারা বলছেন যে এই দাবি তাদের যতদিন পর্যন্ত পূরণ হবে না তারা কর্মসূচি পালন করে যাবেন এবং বৃহত্তর কর্মসূচিতে যাবেন। এবং একটি বিষয় যে এখানে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক এবং রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা এই আন্দোলনকে কিন্তু তারা সংহতি জানিয়েছেন এবং বিশেষ করে যদিও বলা হচ্ছে তিস্তা নদী রক্ষা আন্দোলন, কিন্তু বিএনপি সহ বিভিন্ন দলের নেতারা রয়েছে। বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর কালকে উদ্বোধন করেছেন, আজকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া তিনি কিন্তু যুক্ত হবেন ভার্চুয়ালি, পাশাপাশি এখানে অন্যান্য কেন্দ্রীয় নেতারাও কিন্তু যুক্ত আছেন এবং অঞ্চলের যে সমস্ত রাজনীতি ব্যক্তিত্ব তারাও কিন্তু সংহতি জানিয়েছেন এবং অন্যান্য সামাজিক, সাংস্কৃতিক তারা এখানে কিন্তু অংশগ্রহণ করছেন, বক্তৃতা রাখছেন এবং এই কর্মসূচির মধ্য দিয়েই তারা বলছেন তিস্তা পাড়ের মানুষ যে দীর্ঘ দিন থেকে বঞ্চনার শিকার তারা হয়েছেন। বিশেষ করে বর্ষার সময় তাদেরকে বন্যায় ডুবিয়ে দেওয়া হয় এবং শুষ্ক মৌসুমে পানি পায় না। তো এই কারণেই মূলত তারা বিক্ষুব্ধ যে এর আগের যে সরকার ছিল তারা নতজানু পররাষ্ট্রনীতির কারণে তিস্তার পানির ন্যায্য হিস্যা আদায় করতে পারেনি। তারা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি যে কোনো উপায় হোক এই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি জানাচ্ছেন এখানকার মানুষ। তো এই ছিল তিস্তা পাড়ের সর্বশেষ অবস্থা। বাজিদ, ধন্যবাদ আপনাকে। দর্শক, রংপুর থেকে তিস্তা মেগা প্রকল্প আন্দোলন নিয়ে সর্বশেষ খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী শাহবাজেদ আহমেদ। চলে যাচ্ছে পরের সংবাদে। উত্তরের 2 কোটি মানুষের জীবন জীবিকার প্রশ্নে দ্রুত পানির ন্যায্য হিস্যা ও তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি জানিয়েছে তিস্তা পাড়ের মানুষেরা। 2 দিনের তিস্তা মহাসমাবেশে অংশ নেয়া মানুষগুলো এও জানায় মহাপরিকল্পনা বাস্তবায়নের আশ্বাস দিলেও তা বাস্তবায়ন করেনি আওয়ামী লীগ সরকার। সহকর্মীদের তথ্য ছবিতে প্রতিবেদন। উত্তরের নদী তিস্তা। বন্যায় তিস্তার পানি ভাসায় জনপদ, আর খরায় নদী শুকিয়ে কাঠ, শক্তি হারায় চাষের জমি। তিস্তা পাড়ের মানুষের বহুদিনের দাবি নদী খনন আর পাশের দেশ ভারতের সাথে পানির ন্যায্য হিস্যা সহ মেগা প্রকল্প বাস্তবায়নের। সেই দাবি নিয়ে সকালে লালমনিরহাটে তিস্তা পাড়ের সমাবেশে জড়ো হন হাজারো মানুষ। এই নদী বাঁচাবো, তিস্তা বাঁচাবো, এই আশায় আমরা আমাদের দাবি এবং আমাদের কাঙ্ক্ষিত আশা যে এই মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে। আমরা বিশ্বাস করি এখন দেশ স্বাধীন হয়েছে, আমাদের ন্যায্য দাবি আমরা আদায় করতে পারবো। রংপুরেও নদী পাড়ের হাজারো মানুষ অংশ নেয় সমাবেশে। সবার একটাই দাবি তিস্তার পানির ন্যায্য হিস্যা। তিস্তার পানির ন্যায্য হিস্যার দাবি আদায় হলে এই অঞ্চলের যে কৃষি ক্ষেত্রে একটা বৈপ্লবিক পরিবর্তন সাধিত হবে। এই ভারতের তাবেদারি সরকারের আমলে আমাদের এই সব কাজ হয় নাই। নীলফামারীর ডালিয়া পয়েন্টের হেলিপ্যাড মাঠে ব্যানার ফেস্টুন হাতে অংশ নেয় 10,000-এর বেশি মানুষ। তারা আশা করছেন এবার তিস্তার পানির ন্যায্য হিস্যা আদায় হবে। গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার হরিপুরের তিস্তা সেতু এলাকায় জড়ো হয় হাজারো মানুষ। কর্মসূচিতে অংশ নেওয়া মানুষগুলো একই দাবি জানান। মেগা প্রকল্প চালু হলে এই এলাকার মানুষের উন্নয়ন হবে। ভালোর জন্য তো আমরা নদী শাসন চাই, বুঝছে,
নদী যে সরকার যেন শাসন করে আর কি। কুড়িগ্রামের রাজারহাট উপজেলার বুড়িরহাট এবং উলিপুর উপজেলার থেতরায়ে তৈরি হয় উৎসব মুখর পরিবেশের। সেখানে তিস্তাপাড়ের বাসিন্দারা জানান 15 বছর তিস্তার ভাঙনে বহু পরিবার নিঃস্ব হয়েছে। তবুও মহাপরিকল্পনা বাস্তবায়নের আশ্বাস দিয়েও বাস্তবায়ন করেনি আওয়ামী লীগ সরকার। বিগত সরকার কাজ করে নাই। এখন বর্তমান সরকারের কাছে আমাদের আকুল আবেদন যাতে আমাদের এই মেগা প্রকল্প বাস্তবায়ন তিনি করেন। 17 এবং 18, 19 তারিখে আমরা এই লাগাতার আমরা 48 ঘন্টা এই কর্মবিরতি আমরা রাখবো। আমরা সবাই এখানে সকাল থেকে অবস্থান করতেছি, খেয়ে না খেয়ে আমরা অবস্থান করতেছি। 5 জেলায় 2 দিনের কর্মসূচিতে নাটক, পালাগান, ভাওয়াইয়া গান ও আঞ্চলিক খেলাধুলার আয়োজন করা হয়েছে। নদী পাড়ে তাঁবু করে ব্যবস্থা করা হয়েছে থাকার। বনশ্রী হালদার, 71। নিত্যপণ্যের দাম সহনীয় রাখা, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দ্রুত গণতান্ত্রিক যাত্রাপথে উত্তরণের জন্য নির্বাচনী রোডম্যাপ ঘোষণা, রাষ্ট্রপতিত ফ্যাসিবাদের নানা চক্রান্তের অপচেষ্টা মোকাবেলা সহ বিভিন্ন দাবিতে আজ যশোরে সমাবেশ করবে বিএনপি। দুপুরে টাউন হল ময়দানে এই সমাবেশ অনুষ্ঠিত হবে। প্রধান অতিথির বক্তব্য রাখবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেখানকার খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী SM ফরহাদ। ফরহাদ, সমাবেশে কোন কোন বিষয় গুরুত্ব পাবে, এছাড়া কেন্দ্রীয় নেতাদের মধ্যে কারা কারা উপস্থিত থাকবেন, কি তথ্য আছে আপনার কাছে? ধন্যবাদ। আপনি জানেন যে এই যে বিএনপি যে কেন্দ্রীয় কর্মসূচি, অর্থাৎ প্রতিটি জেলায় জেলায় বিশেষ করে দ্রব্যমূল্য, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য রয়েছে, যেটার দামটা সহনীয় পর্যায়ে রাখা, অতীত আওয়ামী লীগ সরকারের যে চক্রান্তের মোকাবেলা সহ যে দাবিগুলোতে কেন্দ্রীয় কর্মসূচি, জেলা জেলা যে কর্মসূচি রয়েছে, সেই কর্মসূচির অংশ হিসেবে আজকে কিন্তু যশোরে সমাবেশ অনুষ্ঠিত হবে বিকাল 3টা নাগাদ। অর্থাৎ এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর পাশাপাশি খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দুল ইসলাম অমিত সহ স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। আপনি জানেন যে এই যে সমাবেশকে কেন্দ্র করে কিন্তু গত এক সপ্তাহ দেখেছি আমরা যশোর যে 8টি উপজেলা আছে, 8টি উপজেলাতে প্রচার প্রচারণা করেছেন, মিটিং করেছেন, মিছিল করেছেন, মাইকিং করেছেন এই সমাবেশকে বাস্তবায়ন করার জন্য। আপনি জানেন যে যশোরে মোট যে 8টি উপজেলা রয়েছে, 8টি উপজেলায় ছাত্রলীগ, যুবলীগ, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল সহ বিএনপি যে অঙ্গ সংগঠন আছে, তারা কিন্তু এই যে সমাবেশটাকে সফল করার জন্য তারা দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। অর্থাৎ সমাবেশ 3টা নাগাদ শুরু হলেও 1টার পর থেকে কিন্তু যে নেতাকর্মীরা তারা কিন্তু বিভিন্ন উপজেলা থেকে আসতে শুরু করবেন। ইতিমধ্যে এই সমাবেশে প্রস্তুতির জন্য যশোরের যে প্রতিটা শহরের প্রবেশদ্বারে কিন্তু বিএনপি যে কর্মী রয়েছেন তাদের কিন্তু স্বেচ্ছাসেবক একটা দল তৈরি করা হয়েছে। তারা যেন মিছিল সহকারে যেন এই সমাবেশে আসতে পারেন, যেন কোনো ধরনের জটিলতা না হয় এবং যেন আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকে। সেই কারণে মূলত যে এই স্বেচ্ছাসেবক যে দল, স্বেচ্ছাসেবকের টিম তারা কিন্তু কাজ করবেন। বিকাল 3টা নাগাদ সমাবেশ অনুষ্ঠিত হবে। এই সমাবেশকে কেন্দ্র করে এখানে যে কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখবেন, সেই বক্তব্য অনুযায়ী এখানকার যারা দলের নেতা কর্মীরা আছেন তারা সেই বক্তব্য তারা শুনে ঘরে ফিরবেন এবং সেটাই বাস্তবায়ন করবেন। তিশা, ফরহাদ, আপনি আছেন সেখানে থাকবেন, সমাবেশ নিয়ে আরো খোঁজ খবর রাখতে থাকুন। পরবর্তী আপডেটের জন্য আমরা আবার আপনার কাছে আসবো। গণতন্ত্র ফেরাতে দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছেন বিএনপি নেতারা। ফ্যাসিবাদের নানা চক্রান্ত মোকাবেলার আহ্বান জানিয়ে তারা বলেন, রাষ্ট্র ক্ষমতায় জনগণের সরকার না থাকায় অপহরণ, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে, লাগামহীন নিত্যপণ্যের দামও। কক্সবাজার, মৌলভীবাজার, চাঁদপুর, বগুড়া, মাদারীপুর সহ দেশের বিভিন্ন জেলার সমাবেশে এসব কথা বলেন বিএনপি নেতারা। সহকর্মীদের তথ্য ছবিতে প্রতিবেদন। দীর্ঘ 16 বছর পর মহাসমাবেশ, তাই সকাল থেকে এই সমাবেশে যোগ দিতে দলে দলে আসতে থাকেন কক্সবাজার বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। শহরের বাহারছড়া গোল চত্বর মুক্তিযোদ্ধা মাঠের এই সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ।
তিনি বলেন, গণঅভ্যুত্থানে আওয়ামী লীগের পতন হলেও এখন তাদের দোসররা দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে। এ সময় দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা এবং হারানো গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার দাবি জানান তিনি। জনগণের আওয়াজ শোনার চেষ্টা করুন মাননীয় উপদেষ্টারা। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে নিয়ে আসুন। সবচাইতে বেশি নজর দিন আইন শৃঙ্খলা পরিস্থিতির দিকে। বগুড়া শহরের আলফাতুন্নেসা খেলার মাঠে বিশাল এক জনসভার আয়োজন করে বিএনপি। এ সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুস সালাম অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে দ্রুত নির্বাচনের দাবি জানান। এছাড়া নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। নির্বাচন যে কোনো সময় হবে, এই সরকারের উপায় নাই। আর কয়দিন পরে ছাইরালেনা কাইন্দাবাসীর অবস্থা হবে। এর চালাইতে না পারলে কি করবে? এর জন্য তো আমরা বলেছি, আমরা তো এই সরকারকে সাপোর্ট করি। নির্বাচন হবে, এখন থেকে প্রস্তুতি নেন। চাঁদপুরে হাসান আলী স্কুল মাঠে সমাবেশের আয়োজন করা হয়। সেখানে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু বলেন, ষড়যন্ত্রকারীরা জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন চায়। তাদেরকে গণতান্ত্রিকভাবে কড়া জবাব দেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। আমরা মনে করি এটা একটা ষড়যন্ত্র। যারা এই ষড়যন্ত্র করে, আপনারা মনে রাখবেন, যখন এই বাংলাদেশ নির্বাচন হবে, ওই দলকে আপনারা কড়া গণতান্ত্রিক জবাব দেবেন। মৌলভীবাজার পৌরসভা চত্বরে অনুষ্ঠিত সমাবেশে অংশ নেন কয়েক হাজার নেতাকর্মী। প্রধান অতিথির বক্তব্যে সংস্কারের কথা বলে সময় নষ্ট না করে দ্রুত নির্বাচন দেওয়ার দাবি জানান বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী। প্রয়োজনীয় সংস্কার শেষ করে অনতিবিলম্বে নির্বাচনের তারিখ ঘোষণা করে জনগণের সরকার প্রতিষ্ঠার জন্য আপনারা তারিখ ঘোষণা করে জনগণকে আশ্বস্ত করবেন। এছাড়া বিভিন্ন জেলায় অনুষ্ঠিত সমাবেশে বিএনপির নেতাকর্মীরা দাবি করেন, নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে। জাতীয় সংসদ নির্বাচনের আগে অন্য কোনো নির্বাচন হতে দেবে না বিএনপি। মনিরা কাজুরি, ৭১। জুলাই আগস্ট আন্দোলনে কুমিল্লায় আহতের সংখ্যা ১,০০০-এরও বেশি। নাম প্রকাশ হলেও যাচাই বাছাই করে ৩০১ জনের নাম চূড়ান্ত করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটি। আহতের তালিকায় নাম নেই গুলিবিদ্ধ স্কুল ছাত্র আরফানের। অর্থের অভাবে চিকিৎসা করাতে না পারায় আহত এমন অনেকেরই দিন কাটছে যন্ত্রণায়। কাজী ইনামুল হকের তথ্য ছবিতে প্রতিবেদন। ১১ জুলাই ২০২৪ সেদিন কোটা সংস্কারের দাবিতে কুমিল্লা বিশ্ব রোড অবরোধ কর্মসূচি নিয়ে ক্যাম্পাস থেকে পদযাত্রা শুরু করে শিক্ষার্থীরা। কিছু দূর যেতে না যেতেই শিক্ষার্থীদের ওপর অতর্কিত হামলা করে পুলিশ প্রশাসন। মুহুর্মুহু গুলি ও টিয়ার শেলের আঘাতে আহত হন সাংবাদিক, শিক্ষার্থী ও সাধারণ মানুষ। হামলার প্রতিক্রিয়ায় ১২ জুলাই সারা দেশের বিভিন্ন ক্যাম্পাস উত্তাল হয়ে ওঠে। একই ধারাবাহিকতায় ৩রা আগস্ট কুমিল্লার পুলিশ লাইন এলাকায় আইন শৃঙ্খলা বাহিনীর যোগসাজশে নারী শিক্ষার্থীদের ওপর হামলা চালায় নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীরা। গেল ৩রা আগস্ট ছাত্র আন্দোলনের মিছিলে অংশ নিয়ে পুলিশ লাইন এলাকায় গুলিবিদ্ধ হয়ে এখনও চিকিৎসাধীন আছেন ইবনে তাইমিয়া স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণীর ছাত্র আরফান হোসেন মজুমদার। হামলায় তার মাথায় ও পিঠে প্রায় ২০০ থেকে ২৫০ ছোড়া গুলি বিদ্ধ হয়। চিকিৎসা এখনো হয়নি, কিন্তু ওখানে স্যালাইন ওগুলো দিছিল আর কি। অনেক বা কেউ যোগাযোগ করে নেই এই বিষয়ে। আর চিকিৎসা ব্যথা করে, অনেকগুলোই ব্যথা করে রাতের বেলা। দীর্ঘ ৬ মাস পার হলেও সরকারি বেসরকারি কোনো সংস্থা থেকে কোনো সাহায্য সহযোগিতা পায়নি। কেউ তার কোনো খোঁজ খবরও নেয়নি। সেই সাথে সরকারি আহত তালিকায় নামও আসেনি আরফানের। আসলে এ পর্যন্ত অনেক জায়গায় লিস্ট দিয়েছি, অনেকে খবর এভাবে কোনো কেউ আসলে ইয়া করে খবর নেয় নাই। এমনি হয়তো ফোনে খবর নিচ্ছে, কিন্তু আসলে সমন্বয় থেকে শুরু করে এবং আমার যারা দায়িত্বশীল আছে অনেকের কাছে নক করছে। যদিও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা জেলা কমিটির সদস্য সচিব জানান, প্রতিনিয়ত আহতদের খোঁজ খবর নেওয়া হচ্ছে। সেই সাথে উন্নত চিকিৎসার জন্য আহতদের ঢাকায় পাঠানো হচ্ছে। আমরা সর্বশেষ ৩০১ জনের ভেরিফিকেশন করা আহত লিস্ট আমরা ফাইনাল করছি এবং সেটা আমরা জুলাই স্মৃতি ফাউন্ডেশনকে পাঠিয়ে দিয়েছি। কুমিল্লা সিভিল সার্জন কার্যালয়ের হিসেব মতে আন্দোলনে আহত হয়ে চিকিৎসা সেবা নিয়েছেন ৩৭২ জন। ওই সময়টাতে সবাই চিকিৎসার আওতায় আসতে পারে নাই নানা কারণে। যদি এখনো কেউ আসে, আমরা তার জন্য ব্যবস্থা, চিকিৎসা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে ব্যবস্থা নিব। জুলাই আগস্ট বিপ্লবে কুমিল্লায় আহতের সংখ্যা ১,০০০-এরও বেশি নাম আসলেও যাচাই বাছাই করে ৩০১ জন আহতের নাম চূড়ান্ত করা হয়েছে। ইতিমধ্যে জুলাই স্মৃতি ফাউন্ডেশন সহ সরকারকেও সেই নামগুলো দেওয়া হয়েছে। শরীফ আজাদ প্রীতম, ৭১।
রাঙামাটির বাঘাইছড়ি পৌরসভার ৬ নং ওয়ার্ডের চেয়ারম্যান পাড়া এলাকায় আকস্মিক আগুনে ৫টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। পুলিশ ও উপজেলা প্রশাসন জানায় সোমবার বিকেলে এই আগুন লাগে। স্থানীয়দের ধারণা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হয়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে ক্ষতিগ্রস্তরা একই পরিবারের। আগুনে আনুমানিক ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন তারা। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা প্রশাসনের নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তার, বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির। এ সময় উপজেলায় ফায়ার স্টেশন নির্মাণের জমি অধিগ্রহণের দীর্ঘদিন পরও ফায়ার স্টেশন তৈরির কাজ শুরু না হওয়ায় ক্ষোভ জানান স্থানীয়রা। এদিকে প্রায় একই সময় বাঘাইছড়ি উপজেলার পর্যটন কেন্দ্র সাজেকে রিসোর্টের পাশে পাহাড়ে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে এই আগুন থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছে শতাধিক রিসোর্ট। উপজেলা নির্বাহী অফিসার শিরিন আক্তার জানান, মঙ্গলবার সন্ধ্যার পরপরই এই আগুনের ঘটনা ঘটে। পরে পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন কটেজ মালিকরা। তবে সাজেক রিসোর্ট ও কটেজ মালিক সমিতির সহসভাপতি চাইথোয়াই অং চৌধুরী এর দাবি, ইচ্ছে করে এই আগুন লাগানো হয়েছে। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে বাঘাইছড়ি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুমন। সুমন, আগুন লাগার কারণ জানা গেছে কিনা এবং ক্ষয়ক্ষতি কেমন দেখছেন, ক্ষতিগ্রস্তরা কি বলছেন? আপনি যেমনটি বলছিলেন, গতকাল আনুমানিক বিকাল 4 ঘটিকায় আপনার বাঘাইছড়ি পৌরসভার যে 6 নম্বর ওয়ার্ডের চেয়ারম্যান পাড়া, সেখানে একটি আগুনের ঘটনা ঘটে। স্থানীয়দের সাথে কথা বলে আমরা যেটি জানিয়েছি সেটা হলো বৈদ্যুতিক শর্ট সার্কিটের ফলে আপনার এই আগুনের ঘটনাটি ঘটে। এতে আপনার পরপর 5টি ঘর আপনার মুহূর্তে বশীভূত হয়ে যায়। এখানে আপনার বাঘাইছড়ি উপজেলা একটি পৌরসভা হওয়ার পরেও দীর্ঘদিন ধরে আপনার বাঘাইছড়ি উপজেলায় ফায়ার স্টেশনের একটি শূন্যতা রয়েছে। তিশা, এখানে আপনার 2018 সালের দিকে আপনার ফায়ার স্টেশনের জন্য একটি জায়গা অধিগ্রহণ করা হয়। তো দীর্ঘদিন জায়গা অধিগ্রহণ করার ফলেও আপনার যে ফায়ার স্টেশন হচ্ছে না, এটা নিয়ে স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং স্থানীয় যারা জনপ্রতিনিধি আছেন তাদের দীর্ঘদিনের একটি ক্ষোভ এবং আক্ষেপ রয়েছে সরকারের প্রতি, যে বারবার তদারকি করার পরেও কেন ফায়ার স্টেশনটি হচ্ছে না। বাঘাইছড়ি উপজেলা একটি গুরুত্বপূর্ণ উপজেলা, দেশের সর্ববৃহৎ উপজেলা। এখানে সাজেকের মতো একটি পর্যটন কেন্দ্র রয়েছে। এছাড়াও তিশা, আপনার অবগত আছেন যে গতকালকে সন্ধ্যার দিকে আপনার সাজেক পর্যটন এরিয়ার একেবারেই কাছে আপনার বিশাল একটি আগুনের ঘটনা ঘটে। এতে আপনার সাজেকের যে শতাধিক রিসোর্ট এবং কটেজ রয়েছে তাদের মধ্যে, রিসোর্টের মধ্যে যারা ছিলেন টুরিস্ট, তারা এই আগুনের কারণে আতঙ্কিত হয়ে গিয়েছেন এবং প্রশাসনের নিকট তারা এই আগুন কেন লাগলো, তারা সাজেকে বেড়াতে আসেন প্রাকৃতিক পরিবেশ এবং মনোরম পরিবেশ দেখার জন্য। এখানে ইচ্ছাকৃত ভাবে শুনেছি আমরা এই আগুনটি লাগানো হয়েছে। সাজেকের রিসোর্ট মালিক সমিতির যিনি সহসভাপতি জয়, তিনি তার নিজ ফেসবুক ওয়ালে একটি ভিডিও পোস্ট করে তিনি দাবি করেছেন যে তারা আগুন থেকে পর্যটন এরিয়াকে সুরক্ষিত করার জন্য, জুমের আগুন থেকে মূলত সুরক্ষিত করার জন্য তারা ইচ্ছাকৃত ভাবে এই আগুনটি লাগিয়েছে। তো উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তারের সাথে এই বিষয়ে আমার কথা হয়েছে। তিনি আমাকে জানিয়েছেন একজন টুরিস্ট এরিয়া এবং নিরাপত্তা বাহিনীর গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে সেখানে পরিকল্পিতভাবে হোক আর ইচ্ছাকৃতভাবে হোক কেন এই আগুন লাগানো হয়েছে, তিনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা সাজেক পর্যটন এরিয়ার যারা তদারক রয়েছেন, সেনাবাহিনী রয়েছে, তাদের সাথে কথা বলেছেন ইতিমধ্যে। এই আগুনের প্রকৃত কারণ, কোনো উদ্দেশ্য ছিল কিনা তিনি তা খতিয়ে দেখবেন এবং যদি কোনো উদ্দেশ্য থাকে তাহলে তিনি তাদেরকে আইনের আওতায় আনবেন বলে আমাদেরকে জানিয়েছেন। আরেকটি বিষয় যেটা আপনাকে জানিয়ে রাখি, এর আগেও সাজেকে একাধিকবার এই ধরনের আগুনের ঘটনা ঘটেছে এবং বেশ কয়েকটি রিসোর্ট এবং কটেজ বশীভূত হয়েছে। তো এখানে যারা সাজেকে রিসোর্ট কটেজ ব্যবসায়ী রয়েছে, সেখানে অনেকেই আপনার বিভিন্ন ব্যাংক থেকে লোন এবং ঋণ নিয়ে এই রিসোর্ট ব্যবসার সাথে ইনভলভ হয়েছেন। তো এই ধরনের আগুনের ফলে যে রিসোর্টে বারবার আগুন লাগতেছে এবং টুরিস্টরা যারা আছে তারা যে আতঙ্কিত হচ্ছে, এটা নিয়ে তাদের মনে বিশাল একটি ক্ষোভের তৈরি হলেও তারা আতঙ্ক রয়েছে। আপনি সঙ্গে থাকবেন, আপনার মাধ্যমে জানছিলাম সাজেকের রিসোর্টের পাশে পাহাড়ে আগুন লাগার ঘটনা সম্পর্কে। ধন্যবাদ আপনাকে। বরগুনায় বরফ সিন্ডিকেটে চড়া মাছের বাজার। সিন্ডিকেট করে চড়া দামে বরফ বিক্রি করায় মিল মালিকদের কাছে অসহায় হয়ে পড়েছেন জেলে, আড়তদার, পাইকার সহ মৎস্য ব্যবসায়ীরা বলছেন উৎপাদন খরচের চেয়ে 3 গুণ বেশি মুনাফায় বরফ বিক্রি করছেন মিল মালিকরা। এতে মাছ কম থাকার পরেও বাড়তি দামে বরফ কিনে লোকসানে জেলেরা। ইমরান টিটুর প্রতিবেদন। দেশের দ্বিতীয় বৃহত্তম মৎস্য অবতরণ কেন্দ্র বরগুনার পাথরঘাটা। এ ঘাটকে কেন্দ্র করে ব্যবসার জন্য এখানে আসেন দেশের অন্তত 13টি জেলার মৎস্যজীবীরা।
আর তাদের বরফের চাহিদা মেটাতে এলাকায় গড়ে উঠেছে 22টি বরফ মিল। ব্যবসায়ীরা বলছেন 1 ক্যান বরফ তৈরি করতে 55 থেকে 60 টাকা খরচ হয়, কিন্তু সিন্ডিকেটের কারণে বর্তমানে এই বরফ 150 থেকে 200 টাকায় বিক্রি করছেন মিল মালিকরা। বরফের রেট করছে 170 টাকা, আবার 1 তারিখ হইতে করবে 200 টাকা। এটা একটা মানে সিন্ডিকেটের আওতায় এসে গেছে। মালিকরা এইভাবে তারা যেভাবে বলে সেইভাবেই চলে। মাছ কম, কিন্তু এত বরফের দাম থাকার কথা না, সর্বোচ্চ 100 টাকা থাকার কথা, সেখানে আপনার 170 টাকা, তারপর আবার এখন 1 তারিখের পর থেকে 200 টাকা হইবে, কিন্তু মাছ হিসেবে বরফের দাম অনেক বেশি। বরফ সিন্ডিকেটে লোকসানের মুখে পড়েছে জেলেরাও। জেলেদের অভিযোগ, কোনো নজরদারি না থাকায় মিল মালিকরা নিজেদের মতো করে চড়া দামে বরফ বিক্রি করছেন। 200-250 টাকা। এই কারেন্ট বিদ্যুৎ বাড়িয়ে গেছে, এই কারণে কোম্পানিরাও ভাড়াইছে। ফিশিং মাছ, লোকাল মাছ যেটা কিনে ধরে, এটা সবচেয়ে বেশি হওয়ার কথা, কিন্তু যে পরিমাণ বেশি হওয়ার কথা সে পরিমাণ বেশি হয়নি। এ বিষয়ে কোনো কথা বলতে রাজি হয়নি মিল মালিক ও ম্যানেজাররা। তবে তাদের দাবি, বারবার বিদ্যুতের দাম বাড়ানোর কারণে বরফের দামও বাড়ছে। এদিকে জেলা মৎস্য কর্মকর্তা জানান, বৈরী আবহাওয়ার কারণে বরফ সংকট দেখা দিলে চড়া দামে বিক্রি করেন মিল মালিকরা। তবে সিন্ডিকেটের বিষয়ে খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি। বরফের সাথে সরাসরি বিদ্যুৎ কানেকশন পাথরঘাটার নেই, তো সেখানে প্রায় লোডশেডিং থাকে। ইভেন একটানা 4 দিন 5 দিন পর্যন্ত ইলেকট্রিসিটি থাকে না, এমন রেকর্ডও আছে এখানে। সো আমরা এই বিষয়টা নিয়ে কথা বলেছি বিদ্যুৎ বিভাগের সাথে, কীভাবে একটা সুষ্ঠু সমাধান করা যায়। আর আসলে যেটা বললেন সিন্ডিকেট, এই বিষয়টা আমার জানা নেই, তবে আমি অবশ্যই খোঁজ নিব এবং আলাপ করে যাতে একটা সুষ্ঠু সমাধান করার ব্যবস্থা গ্রহণ করব। পাথরঘাটার এসব মিল থেকে প্রতিদিন প্রায় 6 থেকে 700 সমুদ্রগামী ট্রলার বরফ কিনে সাগরে মাছ শিকারে যায়। এছাড়া দেশের বিভিন্ন প্রান্তে মাছ পাঠাতেও এই সিন্ডিকেটের কাছে জিম্মি কয়েক হাজার ব্যবসায়ী। ইমরান টিটু, 71, বরগুনা। মুন্সিগঞ্জের শ্রীনগরের বাঘড়ায় বাঁশ দিয়ে পিটিয়ে মা নূরজাহান বেগমকে হত্যার দায়ে ছেলে রুবেল মোল্লার যাবজ্জীবন জেলের আদেশ দিয়েছে আদালত। এছাড়া 10,000 টাকা জরিমানা এবং অনাদায়ে আরও 6 মাসের জেল দেওয়া হয়েছে। সোমবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক ডক্টর মোহাম্মদ আলমগীর এই আদেশ দেন। 2017 সালের 10 অক্টোবর রাতে রুবেল মোল্লা মায়ের কাছে খাবার চায় এবং অল্প খাবার পেয়ে তাকে বাঁশ দিয়ে পিটিয়ে হত্যা করে। এ সময় প্রতিবেশীরা রুবেলকে আটক করে পুলিশে দেয়। মায়ের মৃত্যুতে রুবেলের ভাই আক্কাস মোল্লা বাদী হয়ে শ্রীনগর থানায় মামলা দায়ের করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী আরিফ হোসেন জানান, 13 জন সাক্ষীর সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আসামি রুবেল মোল্লার বিরুদ্ধে এই রায় দেয় আদালত। ফেব্রুয়ারি মাসের মধ্যেই প্রাইমারি স্কুলের শিক্ষার্থীরা বই পাবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডক্টর বিধান রঞ্জন রায় পোদ্দার। সোমবার গাজীপুরের ড্রিম স্কোয়ারের রিসোর্টে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও রুম টু রিড বাংলাদেশের যৌথ আয়োজনে 2 দিনের রিডিং কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি। অনুষ্ঠান উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা জানান তিনি। উপদেষ্টা আরও বলেন, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডে 85% উপরে বই মাঠে চলে গেছে। এছাড়া ক্লাস 4 ও 5 এর 84% বই মাঠে চলে গেছে। আশা করা যায় ফেব্রুয়ারি মাসের মধ্যেই প্রাইমারির সবগুলো বই পাওয়া যাবে। প্রথমত হচ্ছে প্রাইমারি শিক্ষা যেন মানটা বাড়ে, আমরা সেই চেষ্টা করছি, এবং যেসব জায়গাতে প্রাইমারি স্কুলগুলো ভালো চলে সেখানে কিন্তু লোকজন প্রাইমারি স্কুলে ভর্তি করার জন্যই ভিড় করে। 2 নম্বর হচ্ছে আমরা দেখব যেসব কিন্ডারগার্টেনগুলো চলে তারা যেন আমাদের জাতীয় যেটা কারিকুলাম রয়েছে প্রাইমারি স্কুলে পড়ানোর জন্য সেগুলো তারা ফলো করে, কারণ আমরা তাদের প্রাথমিক স্কুলের বইগুলো বিনামূল্যে দিই, ফলে তারা যেন এগুলো ফলো করে সেটা দেখব। বিগত আওয়ামী লীগ সরকারের মন্ত্রী এমপিদের শুল্কমুক্ত আমদানি 24টি গাড়ি সহ মোট 44টি গাড়ি নিলামে তুলেছে কাস্টমস। সোমবার বিকেলে চট্টগ্রাম কাস্টমস হাউসের নিলাম শাখা গাড়িগুলো নিলামে তোলে। সাবেক সংসদ সদস্যদের আনা 24টি বিলাসবহুল গাড়ি সহ 44টি গাড়ির নিলামের বিপরীতে 35টি গাড়ির জন্য 130টি দরপত্র জমা পড়ে। তবে 9টি গাড়ির জন্য কোনো দরপত্র জমা পড়েনি। নিলামের সবচেয়ে বেশি দর উঠেছে খুলনা 10 আসনের সাবেক এমপি SM কামাল হোসাইনের শুল্কমুক্ত আমদানি করা ল্যান্ড ক্রুজারের। কাস্টমস কর্মকর্তারা জানান, নিলামের স্থায়ী আদেশ অনুযায়ী নিলাম দরে 60%-এরও হলেই বিডারদের গাড়ি খালাসের অনুমোদন দেওয়া হবে। তবে সব প্রক্রিয়া শেষ হতে আরও কিছুদিন সময় লাগবে বলে জানান তিনি। বিনিয়োগ, আমদানি ও কর্মসংস্থানে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ দেশের উন্নয়নে অংশীদার হিসেবে কাজ করছে এবং সামাজিক দায়বদ্ধতা থেকেই করছে বলে জানিয়েছে এমজিএ চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা কামাল।
সোমবার হেলিকপ্টারে করে বগুড়া সদরের মানিকচক মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিতে পৌঁছান তিনি। এরপর দুপুরে প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন। পরে কোম্পানির ইনভেস্ট, পরিবেশ ও উৎপাদন সহ বিভিন্ন বিষয়ে খোঁজ খবর নেন। এ সময় উপস্থিত ছিলেন মেঘনা গ্রুপের পরিচালক তাসনিম মোস্তফা সহ প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা। গ্রামের সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীর ন্যায় বিচার প্রাপ্তির জন্য গ্রাম আদালতকে সক্রিয় করতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম বিভাগীয় স্থানীয় সরকার পরিচালক মোহাম্মদ আনোয়ার পাশা। তবে তিনি বলেন, ইউনিয়ন পরিষদগুলো রাজনীতিকরণের ফলে সুষ্ঠু বিচার চ্যালেঞ্জের মুখে পড়েছে। সোমবার চট্টগ্রামে পিটিআই মিলনায়তনে জেলা প্রশাসন আয়োজিত জেলা পর্যায়ে গ্রাম আদালতের অগ্রগতি পর্যালোচনার সমন্বয় সভায় তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, গ্রামের পিছিয়ে পড়া সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীর সহজে কম খরচে ন্যায় বিচার প্রাপ্তির জন্য গ্রাম আদালতকে সক্রিয় করার কোনো বিকল্প নেই। এক্ষেত্রে আদালতগুলোকে অবশ্যই নিরপেক্ষভাবে বিচার করতে হবে, নয়তো যে উদ্দেশ্য নিয়ে গ্রাম আদালত চালু করা হয়েছে সেটি সফল হবে না। পেঁয়াজের ন্যায্য মূল্যের দাবিতে মানববন্ধন করেছে মেহেরপুরের মুজিবনগরের পেঁয়াজ চাষিরা। সোমবার বিকেলে কেদারগঞ্জ বাজারে এই মানববন্ধনে নেতৃত্ব দেন উপজেলার বিভিন্ন গ্রামের চাষিরা। তারা বলেন, যখনই পেঁয়াজের মৌসুম শুরু হয় তখনই পেঁয়াজ আমদানি করে সরকার। এর ফলে লোকসানের মুখে পড়ে চাষিরা। এবার ভারত থেকে পেঁয়াজ আমদানিতে প্রভাব পড়েছে স্থানীয় বাজারে। এর ফলে উৎপাদন খরচ উঠবে না বলে দাবি করেন চাষিরা। এ সময় পেঁয়াজ ছিটিয়ে তাদের আক্ষেপ প্রকাশ করেন সাধারণ কৃষকেরা। এজন্য আগামী 3 মাস পেঁয়াজ আমদানি বন্ধের দাবি জানান উপজেলার চাষিরা। ফরিদপুরের গঙ্গাবর্দিতে সূর্যমুখী ফুলের সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিন ভিড় করছেন প্রকৃতিপ্রেমীরা। বিশেষ করে ছুটির দিনগুলোতে উপচে পড়া ভিড় দেখা যায় সেখানে। অন্যদিকে কৃষি বিশেষজ্ঞরা বলছেন, শুধু সৌন্দর্যই নয়, সূর্যমুখীর তেল গুণে মানেও অনন্য। মনিরুল ইসলাম টিটুর তথ্য ছবিতে প্রতিবেদন। দুপুর গড়িয়ে বিকেল হতে নানা বয়সী মানুষ ভিড় করেন ফরিদপুর বীজ ভবনের সূর্যমুখী বীজ উৎপাদন কেন্দ্রে। বিস্তীর্ণ এলাকা জুড়ে আবাদ করা সূর্যমুখী ফুলগুলো ছড়াচ্ছে হলদে মনোহর আলো। আর এই সৌন্দর্য উপভোগ করতে পরিবার পরিজন ও বন্ধু বান্ধব নিয়ে ছুটে আসছেন এলাকার মানুষ। কেউ তুলছেন প্রিয়জনের ছবি, কেউ বা ব্যস্ত সেলফিতে। অনেকে আবার প্রহরীর চোখ ফাঁকি দিয়ে ঢুকে পড়ছেন ফুলের বাগানে। ঘরের মধ্যে আমরা সবাই আবদ্ধ হয়ে থাকি, এই কারণে এই শুক্রবারটা আমরা ফ্রি থাকি যাতে আমরা সুন্দর সুন্দর প্রকৃতি দেখতে পাই। ফরিদপুরের জন্য এত সুন্দর একটা জায়গা আমাদের জন্য খুবই আনন্দজনক এবং ঘোরার জন্য ভালো একটা সুন্দর একটা জায়গা। অসম্ভব সুন্দর একটা জায়গা এখানে। ওনার এটা বীজ ভবন, মূলত এখানে সূর্যমুখী চাষটা প্রতি বছর হয়। এইভাবে কোনো বিনোদনের স্পট নাই, সেক্ষেত্রে এখানে আসি আমরা এই যে পরিবার নিয়ে, অনেক ভালো লাগতেছে, বাচ্চারা অনেক খুশি, ফ্যামিলি খুশি, সেজন্য মাঝে মাঝে এখানে ঘুরতে আসি। তবু আরেকটা বিষয় ভালো লাগতো যে আমাদের এখানে পার্কিং এর কোনো ব্যবস্থা নাই। আমি প্রতি মুহূর্তেই মাইকিং করি যে যদি কেউ ফুল যাতে না ছাড়ে, পয়সা লাগে না তো বিনা টিকিটে, এর জন্য একটু মানুষে বেশি ভিড় করে। এদিকে কৃষি কর্মকর্তারা বলছেন, সূর্যমুখী ফুলের তেল গুণে মানে অনন্য। এ তেলের চাহিদা বাড়ার কারণে অনেক কৃষকই এখন সূর্যমুখী ফুলের আবাদ করছেন। ফরিদপুরে বিভিন্ন চরে এবং প্লেন ল্যান্ডে আমাদের এবার লক্ষ্যমাত্রা ছিল 6 হেক্টর জমিতে সূর্যমুখীর আবাদ, এবং অলরেডি প্রায় 10 হেক্টর জমিতে সূর্যমুখী অ্যাচিভমেন্ট হয়েছে, এবং আমরা আশা করছি এখান থেকে প্রায় 25 মেট্রিক টন আমরা সূর্যমুখীর বীজ পাবো। বেলে দোআঁশ মাটিতে সূর্যমুখী আবাদযোগ্য হওয়ায় জেলার বিস্তীর্ণ চরে এর চাষ বাড়ালে অর্থনীতিতেও ভূমিকা রাখতে পারবে বলে মনে করেন কৃষি সংশ্লিষ্টরা। নূর তাজমিন নীর, ৭১। মানিকগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে জমে উঠেছে অমর একুশে বইমেলা। মেলার প্রতিটি স্টলেই পাঠক দর্শনার্থীর ভিড় বাড়ছে। বিভিন্ন প্রকাশনী, শিক্ষা প্রতিষ্ঠান, পাঠাগার, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের 50টি স্টল স্থান পেয়েছে মেলায়। বইমেলার মূল মঞ্চে প্রতিদিন বিকেলে অনুষ্ঠিত হচ্ছে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। মনিরুল ইসলাম মিহিরের তথ্য ছবিতে প্রতিবেদন। প্রথমবারের মতো 21শে বইমেলার আয়োজন করেছে মানিকগঞ্জ জেলা প্রশাসন। তারুণ্যের উৎসব উপলক্ষে আয়োজিত এই মেলায় বিভিন্ন প্রকাশনা, লাইব্রেরি, সামাজিক সাংস্কৃতিক সংগঠন সহ জেলার প্রত্যন্ত অঞ্চলের মানুষ স্টল বসিয়েছে।
প্রতিদিন বিকেল 3টা থেকে রাত 8টা পর্যন্ত চলে বইমেলা। বিকেল গড়াতেই বইপ্রেমীদের ভিড় বেড়ে যায় স্টলগুলোতে। মেলায় শিশুদের বিভিন্ন বইয়ের পাশাপাশি বিক্রি হচ্ছে গল্প ও কবিতার বই। মেলায় এসে খুশি শিশুসহ নানা বয়সী মানুষ। প্রতি বছর এমন আয়োজনের দাবি জানান তারা। বই মেলাটা হলো শিশুদের জন্য একটা আনন্দের জায়গা। এখানে শিশুরা এসে বিভিন্ন বই নিতে পারে, বই পড়তে পারে। সবাই এখন মোবাইলের দিকে ঝুঁকছে, কাজেই এই থেকে এই উত্তরণের জন্য প্রতি বছর বইমেলা হওয়া দরকার। এবার থেকে শুরু হলো, আশা করি প্রতি বছর এই মেলাটা হবে। এমন আয়োজনকে সাধুবাদ জানিয়েছেন বই লেখক ও প্রকাশকরা। মেলায় বেচাকেনাও ভালো হচ্ছে বলে জানান তারা। সব রকমের বই ওরা এখন পড়তেছে, এই জন্য আমরা মোটামুটি সব রকমের বই রাখার চেষ্টা করছি যাতে সব পাঠকদের কাছে আমরা পৌঁছাইতে পারি। তারুণ্য আর কি, তাদেরকে আমরা বদলানোর জন্য আমরা এখানে বিশেষ কিছু আকর্ষণীয় বই নিয়ে আসছি। অনেক শিশুরাই বই কেনার জন্য আসছে, অন্তত যারা না কিনছে তারাও বইগুলো ছুঁয়ে দেখছে, এটাই একটা আনন্দের একটা বিষয়। এখানে আমাদের বাচ্চাদের শুরু করে বড়দের, এবং এখানে জীবনী আছে, রাজনৈতিক বই আছে। আর আয়োজকরা জানান তরুণ প্রজন্মকে বই পড়ায় উৎসাহিত করতে এই আয়োজন করা হয়েছে। আমাদের বই মেলা এবং দেয়াল পত্রিকা উৎসব, এটা আমাদের তরুণ প্রজন্মকে একটি মেধা ও মননশীল প্রজন্ম হিসেবে গড়ে তোলার জন্য এই আয়োজনটা আমাদের। 13 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই বইমেলা চলবে আগামী 21 ফেব্রুয়ারি পর্যন্ত। শরীফ আজাদ প্রীতম, 71। দেশব্যাপী মনির চৌধুরী জাতীয় নাট্যোৎসবে মানিকগঞ্জ শিল্পকলায় শুরু হয়েছে ঢাকা বিভাগের 12 জেলার নাট্যোৎসব। 6 দিন ব্যাপী এই নাট্যোৎসবে প্রতিদিন সন্ধ্যায় 2 জেলার নাটক মঞ্চস্থ হচ্ছে। এসব নাটকগুলোতে নিজ নিজ জেলার তরুণ প্রজন্মের নাট্যশিল্পীরা অভিনয় করছে। মানুষের মুক্ত চিন্তা ও মূল্যবোধকে জাগ্রত করতে সমসাময়িক বিষয়ের উপর এসব নাটক বলে জানালেন আয়োজকরা। মনিরুল ইসলাম মিহিরের তথ্য ছবিতে আরও একটি প্রতিবেদন। রোববার রাতে মঞ্চ জুড়ে শোনা গেছে ধুলোমাটির চিৎকার আর দেখা গেছে দ্য ডার্ক ক্রিস্টাল। রাজবাড়ী ও ফরিদপুর জেলার এই 2 মঞ্চনাটক মানিকগঞ্জের জেলা শিল্পকলা একাডেমিতে দারুণ মনোযোগে দেখেছেন মিলনায়তন ভরা দর্শক। 24 জুলাই আগস্ট অভ্যুত্থানে অসংখ্য তরুণের আত্মদান পরবর্তী সময়ে তরুণ প্রজন্মের উপর ভয়াবহ মনস্তাত্ত্বিক চাপ তৈরি হয়। এই চাপ কমাতে দেশব্যাপী উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করতে বাংলাদেশ শিল্পকলা একাডেমি জাতীয় নাট্যোৎসবের আয়োজন করে। এই সমাজের বর্তমান যে খারাপ পরিস্থিতি সেটাই নাটকের মধ্যে ফুটিয়ে তোলা হয়েছে। মুন্সিগঞ্জের আঞ্চলিক কিছু কাহিনী নিয়ে আমরা এই নাটকটা তৈরি করেছি। আমার মনে হয় না যে এটা শুধুমাত্র মুন্সিগঞ্জের আঞ্চলিক কাহিনী, এটা সারা বাংলাদেশের আঞ্চলিক কাহিনী। নাট্য নির্দেশক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা জানান, মানুষের মধ্যে মানবিক মূল্যবোধ ফিরিয়ে আনার চেষ্টা করা হয়েছে নাটকের মাধ্যমে। 69 একটা গণ অভ্যুত্থান আছে আমাদের, 90তেও একটা গণ অভ্যুত্থান আছে, 24এও একটা গণ অভ্যুত্থান আছে। আমরা 3টা গণ অভ্যুত্থানকে এক সারিতে দাঁড় করিয়েছি। ওরা চেষ্টা করেছে ওদের অভিনয়ের মাধ্যমে, আর এখানে কিছু আমাদের সীমাবদ্ধতা ছিল, তারপরে ওরা সেটাকে ওভারকাম করে আসলে নাটকটায় অভিনয় করেছে। নাট্যোৎসবের প্রচার কম থাকায় অনেকের কাছে উৎসবের খবর পৌঁছায়নি বলে জানান বহু মানুষ। আমার কাছে এটা মনে হচ্ছে যে একটু কম, ওইরকম ভাবে অনলাইনে তেমন একটা এটার কোনো পেজ নাই ওইরকম ভাবে। হ্যাঁ, যেহেতু আমরা গতকালকে এসে ঘুরে গেছিলাম, তো এর জন্য আমরা আজকে জানতে পারছি। হ্যাঁ, ওদের ফেসবুকের পেজটা ওরকম অ্যাক্টিভ না। ওদের যদি আসলে নিজস্ব কোনো বোধ বুদ্ধি নাই থাকে, তাহলে কমপক্ষে নাটকগুলো দেখে বুঝে এইভাবে আমার মনে হয় চললে ভালো হবে, নিজেদের জন্য, সমাজের জন্য, দেশের জন্য। তারুণের উৎসবে তরুণদের সাংস্কৃতিক অঙ্গনে যুক্ত করে নাটকের মাধ্যমে সামাজিক অবক্ষয় দূর করতে ও মানবিক মূল্যবোধ জাগিয়ে তুলতে নাট্যোৎসবের আয়োজন বলে জানালেন আয়োজকরা। এখানে ঢাকা বিভাগের প্রায় 12টি জেলা অংশগ্রহণ করেছে এবং 12টি নতুন নাটক এবং দর্শকের সামনে 12টি বিষয় উপস্থাপন হয়েছে। এখানকার মানুষরা তো খুবই লাভবান হচ্ছেন। আমি মনে করব যে আমাদের এতগুলো জেলার 11টি জেলার নাটক আমরা এখানকার মানুষ দেখতে পাচ্ছি। আমরা চাইবো যে এর মাধ্যমে আমাদের নতুন কলাকুশলী তৈরি হবে, যারা নাটককে একটি অন্য পর্যায়ে নিয়ে যাবেন। 13 ফেব্রুয়ারি শুরু হয় ঢাকা বিভাগীয় নাট্যোৎসব, শেষ হবে 18 ফেব্রুয়ারি। হাসান আহমেদ, 71। দর্শক, চলছে দেশযোগ সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। থাকুন 71-এর সাথেই।